নমস্কার, স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। ইংরেজিকে সময় দিন, ইংরেজি আপনাকে সমৃদ্ধি দেবে। এমনভাবে কথা বলুন যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনবে। আর কথাটা যদি ইংরেজিতে হয় তাহলে তো আর কথাই নেই। আপনারা যারা ইংরেজি শেখার জন্য আমার সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই বা যুক্ত হচ্ছেন, তারা ইংরেজিটাকে একটা মিশন হিসেবে নিন। আর এই মিশনটাকে সাকসেসফুল করে তোলার জন্য দায়িত্ব যেমন আমার আছে, সেরকম আপনারও রয়েছে। তাই দিনের কোনো একটা সময় বেছে নিন যেখানে আপনি নিরন্তরভাবে কিছুক্ষণ সময় ইংরেজি নিয়ে সময় কাটাতে পারেন, এবং সেই সময়টা যেন খুব প্রোডাক্টিভ টাইম অফ দ্য ডে হয় আপনার ডেইলি রুটিনের মধ্যে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি খুব শিগগিরই সাবলীল ইংরেজি বলতে পারবেন, এবং আপনার ইংরেজিতে শুধু আপনি নিজে গর্বিত হবেন না, আপনার আশেপাশের সমস্ত মানুষ গর্বিত হবে। আসুন আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা একবার চোখ বুলিয়ে নিই। আজকের ভিডিওতে আমি সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে আপনাদের যাবতীয় ধারণা দেব, এবং আজকের এই ভিডিওর পরে সিম্পল পাস্ট টেন্স নিয়ে আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। দ্বিতীয়ত, যেরকমভাবে আমি প্রত্যেকটা ইংরেজি ভিডিওর শেষে একটা ক্যাজুয়াল টপিক রাখি কোনো একটা টপিকের ওপরে, সেটাও আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এর পরের ভিডিওটা কি থাকবে, একটা খুব ইন্টারেস্টিং জিনিস থাকবে, সেটার অ্যানাউন্সমেন্টটা এই ভিডিও চলাকালীন কোনো একটা সময়ে আমি সেই অ্যানাউন্সমেন্টটা করব। আপনারা এই ভিডিওর সঙ্গে পুরোপুরি থাকুন, সম্পূর্ণভাবে ভিডিওটাকে দেখুন, যাতে ইংরেজি নিয়ে আপনাদের প্রত্যেকটা ধারণা পরিষ্কার হয় এবং কনফিডেন্টলি আপনার ইংরেজিটাকে খুব ভালো মতো উপভোগ করে বলতে পারেন। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকে সিম্পল পাস্ট টেন্স। বন্ধুরা, সিম্পল পাস্ট টেন্সটা কি সেই ধারণাটা প্রথমে বাংলায় ক্লিয়ার করে নিন, আপনার মাতৃভাষায় ক্লিয়ার করে নিন। সিম্পল পাস্ট টেন্সটা হচ্ছে কোনো ঘটনা যেটা অতীতকালে শেষ হয়ে গেছে, বর্তমানের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। আমি রিপিট করছি, কোনো ঘটনা যেটা অতীতকালে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, বর্তমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেই ঘটনাটাকে আমরা বলি সিম্পল পাস্ট টেন্স, যেটাকে বাংলায় বলে সাধারণ অতীতকাল। যেমন ধরুন, ছেলেরা ম্যাচটা জিতেছিল, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, আমি ইংরেজিতে তাদের সঙ্গে কথা বলেছিলাম, সমস্ত কিছুই পাস্ট টাইম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সিম্পল পাস্ট টেন্স বলার সময় কোনো পাস্ট অ্যাডভার্ব, যেমন ইয়েস্টারডে, যেমন লাস্ট উইক, যেমন লাস্ট ইয়ার, এই যে পাস্ট অ্যাডভার্বসগুলো আছে, এগুলো ব্যবহার হতেও পারে, নাও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যদি ব্যবহার হয় তাহলে অবশ্যই সেগুলোকে আমরা সিম্পল পাস্ট টেন্সে বলবো, আর যদি অনেক সময় ব্যবহার নাও হয় তবুও সেই কি ঘটনাগুলো কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই হয়। এই জিনিসগুলোর মধ্যে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে এটাকে ব্যবহার করার সময়। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্সের জন্য যেই স্ট্রাকচারসগুলো আছে সেগুলো আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে, এবং প্রত্যেকটা স্ট্রাকচারস আমি এই ভিডিও চলাকালীন আপনাদের সামনে স্ক্রিনে থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। আমরা 5 রকমের বাক্য করব। অ্যাফার্মেটিভ, যেটাকে আমরা বলি হ্যাঁবাচক বাক্য; নেগেটিভ, যেটাকে আমরা বলি নাবাচক বাক্য; ইন্টারোগেটিভ হলো প্রশ্নবোধক বাক্য; নেগেটিভ ইন্টারোগেটিভ নাবাচক প্রশ্নবোধক বাক্য; এবং WH ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ WH ওয়ার্ডস দিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো। তাহলে সবার প্রথমে শুরু করা যাক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে আমরা হ্যাঁ বোধক বাক্য বুঝি, আর এটার স্ট্রাকচারসটা কেমন হবে সেটা আমি একবার বলছি। সবার প্রথমে আসবে হচ্ছে সাবজেক্ট, মানে বাক্যের কর্তা। নেক্সট প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ক্রিয়া। আর মূল ক্রিয়ার আমরা জানি প্রত্যেকটা ভার্বের 3টে ফর্ম হয়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলোকে আমরা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ফর্ম হিসেবেও জানি ভার্বের। তাহলে এইখানে প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্মটা কিন্তু হবে, অর্থাৎ পাস্ট ফর্মটা হবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হলো প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম, তারপরে হবে অবজেক্ট এবং রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এইভাবে পুরো বাক্যটা সাজাতে হবে। আমি স্ক্রিনে একবার দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এই হলো সিম্পল পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। ঠিক আছে, বেশ।
এবার আমি কিছু সেন্টেন্স বলবো, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন এবং এইভাবে নিজেরা প্র্যাকটিস করুন, যেটা আপনাদের লিখিত ইংরেজি এবং কথ্য ইংরেজিতে একটা সাপোর্টিভ রোল প্লে করবে। ফার্স্ট সেন্টেন্স, আমি গত বছর লন্ডনে গিয়েছিলাম। কি হবে? আই ওয়েন্ট টু লন্ডন লাস্ট ইয়ার। তিনি আমাদেরকে ইংরেজি পড়িয়েছিলেন। হি টট আস ইংলিশ। ছেলেগুলি নদীতে সাঁতার কেটেছিল। দ্য বয়েজ সোয়াম ইন দ্য রিভার। তুমি তাদেরকে উপদেশ দিয়েছিলে। ইউ অ্যাডভাইজড দেম, এটাও হতে পারে, বা ইউ গেভ দেম অ্যাডভাইস, এটাও হতে পারে। তাহারা মন দিয়ে ছবিগুলি এঁকেছিল। দে ড্রিউ দ্য পিকচার্স অ্যাটেন্টিভলি। এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বাংলাটা ক্লিয়ার রাখতে হবে বন্ধুরা। বাংলায় যদি টেন্স ক্লিয়ার না থাকে তাহলে ইংরেজিতে কখনোই আপনি টেন্সের উপরে কন্ট্রোল আনতে পারবেন না। বাংলাটা ক্লিয়ার রাখুন। আমি যেভাবে বাংলাগুলো বললাম খুব ভালো করে ফলো করুন। নেক্সট আসছি নেগেটিভ সেন্টেন্স, মানে নাবাচক বাক্য। আচ্ছা, নাবাচক বাক্যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সময় লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে নেগেটিভ সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে আমি বলেছিলাম নাই দিয়ে শেষ হবে, আর এই সিম্পল পাস্ট টেন্সে নাবাচক বাক্যগুলো আমরা ব্যবহার করব নি দিয়ে শেষ করব। ঠিক আছে? তাহলে দেখুন ব্যাপারটা কীরকম হয়। আমি স্ট্রাকচারসটা প্রথমে বলছি। সবার প্রথমে সাবজেক্ট। এবার স্ট্রাকচারের মধ্যে একটু ডিফারেন্ট হবে, একটু পার্থক্য আসবে। দেখে নিন, সবার প্রথমে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব। এখানে একটা হেল্পিং ভার্ব আছে। কি হেল্পিং ভার্ব? ডিড। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, ডিডের সঙ্গে একটা নট বসবে, ডিড নট। আচ্ছা, এই ডিড নটকে ছোট করে আমরা শর্টে বলতে পারি ডিডেন্ট। ঠিক আছে? ডিডেন্ট। তারপরে কি হবে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এখানে প্রিন্সিপাল ভার্বের কোন ফর্মটা হবে? এখানে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্মটা হবে, মানে প্রেজেন্ট ফর্মটা। কেন? কারণ হেল্পিং ভার্ব পাস্ট ফর্মে ডিড রয়েছে, সেই জন্য প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। তারপরে হবে অবজেক্ট এবং রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এই হলো স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে এই হলো সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ স্ট্রাকচার। এবার আসছি আমি সেন্টেন্সে। তুমি আমাকে সাহায্য করোনি, মনে রাখতে হবে। ইউ ডিড নট হেল্প মি বা ইউ ডিডন্ট হেল্প মি। ঠিক আছে? নেক্সট, তাহারা স্থানটি ভ্রমণ করেনি। দে ডিডন্ট ট্রাভেল দ্য প্লেস। ছাত্ররা বাড়ির কাজ শেষ করেনি। The students didn't complete homework. মেয়েটি সবাইকে খাবার পরিবেশন করেনি। The girl didn't serve food to all. ঠিক আছে? এটা হলো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সগুলোকে এইভাবে আমরা ব্যবহার করব। এবার আসা যাক ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। কিভাবে হয় আমি একবার বলছি। সবার আগে স্ট্রাকচারস। ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় হেল্পিং ভার্ব দিয়ে। এই টেন্সের হেল্পিং ভার্ব ডিড। তাহলে আমরা ডিড দিয়ে স্টার্ট করব। ডিড, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, আদার্স অ্যান্ড দেন কোয়েশ্চেন মার্ক। কিরকম হবে স্ট্রাকচারটা ট্রেনে? তাহলে এই স্ট্রাকচারসের উপর বেস করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আমি কয়েকটা সেন্টেন্স বলছি। ফার্স্ট সেন্টেন্স, তুমি কি তাজমহল দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য তাজমহল? তাহারা কি তোমাদেরকে নিমন্ত্রণ করেছিল? ডিড দে ইনভাইট ইউ? তুমি কি গাড়িটি চালিয়েছিলে? ডিড ইউ ড্রাইভ দ্য কার? মোহন কি বাঁশি বাজিয়েছিল? ডিড মোহন প্লে দ্য ফ্লুট? রহিম কি রচনাটি লিখেছিল? ডিড রহিম রাইট দ্য এসে? এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। মনে রাখতে হবে লেখার সময় কোয়েশ্চেন মার্ক আর বলার সময় কোয়েশ্চেন টোন। ঠিক আছে? তাহলে এবার আসছি নেগেটিভ ইন্টারোগেটিভ। স্ট্রাকচারসটা কেমন? সেম স্ট্রাকচারস ইন্টারোগেটিভের মতোই, শুধু শুরুতে ডিডন্ট, ডিড নট ছোট করে ডিডন্ট। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি। অনেকে বলবে যে ডিড নটটাকে আমরা আলাদা করে ইউজ করি। কোনো অসুবিধা নেই, আমরা ডিড নটকে আলাদা করে ইউজ করতেই পারি। তবে এখানে একটা রুল আছে, দেখতে হবে সাবজেক্টটা নাউন নাকি। যদি সাবজেক্টটা নাউন হয়
তাহলে কিন্তু আমি ডিড নট তারপরে নাউন আনতে পারি, ঠিক আছে? কিন্তু সাবজেক্টটা যদি প্রোনাউন হয়, যেমন হি, শি, ইট এগুলো যদি হয়, তাহলে নটটাকে কিন্তু প্রোনাউনের পরে আনতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গ্রামাটিক্যাল রুল, এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর যদি আমি ডিডন্ট বলে ফেলি তাহলে কিন্তু সাবজেক্টে যাই থাক আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি ডিডন্ট দিয়েই আপনাদের সেন্টেন্সগুলোকে বলছি। আর কোনো সময় নটটাকেও আমি একটু আলাদা করে বলবো, একটু ভালো করে লক্ষ্য করুন। তুমি কি খাবারটি খাওনি? ডিডন্ট ইউ ইট দ্য ফুড? ছেলেটি কি অঙ্কগুলি সমাধান করেনি? ডিড নট দ্য বয় সলভ দ্য সামস? এখানে ডিড নট দ্য বয় বললাম কারণ বয়টা নাউন, সেজন্য নটটা আমি বয়ের আগে আলাদা করে ইউজ করা যায় নটটাকে এইভাবে, ঠিক আছে? বেশ। তুমি কি তাদেরকে ঘটনাটি জানাওনি? ডিড ইউ নট ইনফর্ম দেম দ্য ইভেন্ট? এখানে কি বললাম? ইউটা কিন্তু এখানে প্রোনাউন, সেজন্য নটটা আমি ইউ এর পরে ইউজ করেছি আলাদা করে, এভাবে ইউজ করা যায়, ঠিক আছে? তাহারা কি তোমাদের বাড়িতে আসেনি? ডিডন্ট দে কাম টু ইউর হাউস? এইভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে ব্যবহার করব, ঠিক আছে? এবারে আসছি WH ইন্টারোগেটিভ। স্ট্রাকচারটা কেমন হবে? সবার প্রথমে WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, পেন, হাউ, হুজ, এইগুলো দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে হবে। সবার প্রথমে WH ওয়ার্ড, তারপরে ইন্টারোগেটিভে যেরকম স্ট্রাকচার বলেছিলাম সেম থাকবে। আপনারা স্ট্রাকচারটা একবার স্ক্রিনে দেখে নিন। তাহলে WH ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স বলছি আমি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। কিভাবে তুমি সমস্যাটি সমাধান করেছিলে? হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম? তোমরা কোথায় গিয়েছিলে? Where did you go? কেন তুমি শিশুটিকে বকেছিলে? Why did you scold the baby? কাকে লোকটি সাহায্য করেছিল? Whom did the man help? কে গানগুলি গেয়েছিল? আচ্ছা, এখানে একটা কথা বলি, যখন হু দিয়ে কোনো প্রশ্ন হবে সিম্পল পাস্ট টেন্সে, তখন সেইখানে আমরা হেল্পিং ভার্ব ডিডটাকে ব্যবহার করব না। সেটা না করে কি করব? প্রিন্সিপাল ভার্বকে সেকেন্ড ফর্মে নিয়ে চলে আসব। কিরকম? কে গানগুলি গেয়েছিল? হু স্যাং দ্য সংস? কেউ যদি বলে হু ডিড সিং দ্য সংস, সেটাও কিন্তু কারেক্ট, কিন্তু এটা শুনতে একটু অড লাগবে, সো অ্যাভয়েড ডিড হিয়ার। তাহলে কি বলবো? হু স্যাং দ্য সংস। এটা হলো WH ইন্টারোগেটিভ। এইভাবে WH ইন্টারোগেটিভগুলোকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করতে হয়, ঠিক আছে? প্র্যাকটিস করুন, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমি একটা সেন্টেন্সকে এবার 5 রকম বাক্যে ব্যবহার করছি, এই প্র্যাকটিসটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এগুলোকে এইভাবে প্র্যাকটিস করবেন, আমি বলছি, মন দিয়ে শুনুন, এবার নিজেরা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? সে ছবিটি এঁকেছিল, হি ড্রিউ দ্য পিকচার। সে ছবিটি আঁকেনি, হি ডিডন্ট ড্র দ্য পিকচার। সে কি ছবিটি এঁকেছিল? ডিড হি ড্র দ্য পিকচার? সে কি ছবিটি আঁকেনি? ডিডন্ট হি ড্র দ্য পিকচার? সে কি এঁকেছিল? হোয়াট ডিড হি ড্র? সে কিভাবে ছবি এঁকেছিল? হাউ ডিড হি ড্র দ্য পিকচার? সে কখন ছবি এঁকেছিল? ওয়েন ডিড হি ড্র দ্য পিকচার? জাস্ট লাইক দিস। তুমি কাজটি শেষ করেছিলে, ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তুমি কাজটি শেষ করোনি, ইউ ডিডন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক? তুমি কি কাজটি শেষ করোনি? ডিডন্ট ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক? তুমি কখন কাজটি শেষ করেছিলে? ওয়েন ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক? এইভাবে সেন্টেন্সগুলোকে ব্যবহার করুন, প্র্যাকটিস করুন, দেখবেন খুব শিগগিরই সিম্পল পাস্টটা আপনাদের কন্ট্রোলে চলে এসছে। আচ্ছা, আমি যে বলেছিলাম একটা আমি অ্যানাউন্সমেন্ট করব, পরের ভিডিওটা কি হবে? পরের ভিডিওতে আমরা একটা গেম খেলব। যারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন, আমি সবার জন্য একটা গেম নিয়ে আসবো উইথ টেন্স। আমরা 4টে টেন্স আজকের ভিডিও নিয়ে শেষ করলাম। যারা যারা এখনও দেখেননি আগের ভিডিওগুলো, সেগুলো দেখে নেবেন। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্ট। কথা বলার জন্য যেই টেন্সগুলো প্রয়োজন, আমি সেই টেন্সগুলোই একমাত্র আপনাদের সামনে বিভিন্ন এপিসোডের মাধ্যমে তুলে ধরছি। প্রত্যেকটা ভিডিওকে ভালো করে দেখবেন, একটাও মিস করবেন না। পরের ভিডিওতে এই যে 4টা টেন্স শেষ হলো, এটা নিয়ে আমরা একটা গেম খেলবো, ঠিক আছে? এবং সেই গেমে আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি, আপনারা ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হন এবং সেই গেমটা
কীরকম হয়, কীরকম ইন্টারেস্টিং গেম হয় সেটার উপরে চোখ রাখুন এবং খুব এনজয় করবেন আমার মনে হয় সেই গেমটা। পরের ভিডিওতে সেটা আমি অবশ্যই আনবো। খুব সজাগ দৃষ্টি রাখুন আমার চ্যানেলের উপরে। আমি সেই গেমে আপনাদেরকে অনেক রকমভাবে প্র্যাকটিস করা শেখাবো, কীভাবে আমরা ইংরেজির উপরে পুরো দক্ষতা এবং কন্ট্রোলটা আনতে পারি। ঠিক আছে, এইটাই ছিল অ্যানাউন্সমেন্ট। আপনারা সঙ্গে থাকুন। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্যাজুয়াল একটা টপিক, যেটা আমি প্রত্যেকটা ভিডিওর শেষে আপনাদের সামনে তুলে ধরি। আজকেও আমি আপনাদের জন্য একটা ক্যাজুয়াল টপিক রেখেছি, সেটা হচ্ছে বুকস, বই। বই নিয়ে আপনি কি কি কথা বলতে পারেন ভেবে দেখুন। আমরা ছোটবেলার থেকেই বইয়ের আবহে বড় হচ্ছি বা হয়েছি। এই বইটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কয়েকটা সেন্টেন্স যদি এটা নিয়ে আপনাকে বলতে বলা হয় আপনি কি বলবেন? আমি একটু চেষ্টা করছি আপনাদের সামনে সেই বক্তব্যটা রাখার। আপনারা খুব ভালো করে ফলো করুন এবং এইভাবে প্র্যাকটিস করবেন। কি বলবো? বুক ইজ আওয়ার গ্রেট ফ্রেন্ডস। I don't say book is our good friend, but book is our great friends. বই আমাদের একটা অসাধারণ মহান বন্ধু। Book always gives us knowledge. বই সবসময় আমাদের জ্ঞান দেয়, বিশেষ নলেজ দেয়। Book is the powerhouse of wisdom. Wisdom মানে হচ্ছে জ্ঞান। বই একটা শক্তি ভাণ্ডার। কিসের শক্তি ভাণ্ডার? জ্ঞানের শক্তি ভাণ্ডার। We read different kinds of books. আমরা বিভিন্ন ধরনের বই পড়ি। স্টোরি বুকস, নভেল, লাইফ ডেভেলপমেন্ট বুকস, ফিকশনস, নন ফিকশন, সো মেনি ডিফারেন্ট কাইন্ড অফ বুকস। আশা করি বুঝতে পারছেন। বুক হেল্পস আস টু লার্ন ডিফারেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। বই আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে। বুক ক্রিয়েটস আ ব্রিজ বিটুইন রিডার অ্যান্ড রাইটার। বুক হচ্ছে একটা সেতু তৈরি করে পাঠক এবং লেখকের মধ্যে। এভরি বুক গিভস আস সাম ডিফারেন্ট আইডিয়াস। প্রত্যেকটা বই আমাদেরকে আলাদা আলাদা ধারণা দেয়। উই হ্যাভ টু গ্রো দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। আমাদের প্রত্যেকের একটা বই পড়ার অভ্যাস করে তোলা উচিত। উই ক্যান প্রেজেন্ট বুকস ইন ডিফারেন্ট পিপল, ইন ডিফারেন্ট অকেশনস। বিভিন্ন অকেশনে আমরা বিভিন্ন মানুষকে বই উপহার দিতে পারি। হ্যাভ ইউ ভিজিট এনি বুক ফেয়ার? আপনি কি কখনো কোনো বইমেলায় ভ্রমণ করেছেন? When you go to book fair, you can see so many books in a same place. যদি আপনি বইমেলায় যান, আপনি অনেকগুলো বই একসাথে এক জায়গায় দেখতে পাবেন। You can buy the book of your choice. আপনার পছন্দের মতন বই আপনি সেখান থেকে কিনতে পারেন। Because book can change your life. কারণ বই আপনার জীবন বদলে দিতে পারে। So read books every day. তাই প্রত্যেক দিন বই পড়ুন। Fix a time of reading. প্রত্যেক দিন বই পড়ার একটা নির্দিষ্ট সময় বেছে নিন। Insist other people to read book. অন্য মানুষদেরকেও বই পড়ার জন্য উৎসাহিত করুন। Because books give you so many things in life. কারণ বই আমাদের জীবনে বা আপনার জীবনে অনেক কিছু দিতে পারে। তাই বই পড়ার অভ্যাস করে তুলুন। So grow the habit of reading books. এইভাবে প্র্যাকটিস করুন। খুব সহজেই আপনি ইংরেজিতে দক্ষতা পাবেন। মনে রাখবেন, আমার যে সমস্ত মোটিভেশনাল ভিডিওসগুলো, ফ্যাক্টস ভিডিওগুলো আমার এই চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরি, সেগুলোকেও আপনারা নিয়মিত লক্ষ্য করুন। এর আগেও বেশ কয়েকটা ভিডিও আছে, এগুলো আমাদের মোটিভেশন পাওয়ারগুলোকে অনেক বেশি হাই করে দেবে। কারণ কোনো কাজ করতে গেলে সবার প্রথমে আমাদের একটা পারপাস দরকার, আর সেই পারপাসটা অর্জন করার জন্য আমাদের মোটিভেশন দরকার। সেই জন্য আমাদের সবসময় মোটিভেটেড থাকতে হবে। এই ইংরেজি শেখার জন্য আমাদেরকে বেশ মোটিভেটেড থাকতে হবে। কারণ প্রথম অবস্থায় কিন্তু আমরা পারবো না, আমরা কিন্তু ফেইল করব, আমাদের কিন্তু ইন্টারেস্ট অতটা আসবে না। কিন্তু আমি চেষ্টা করি আমাদের এই ক্লাসগুলো যেন অনেক বেশি এনজয়েবল হয়, যাতে আপনি অনেক উপভোগ করে ইংরেজি শিখতে পারেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে আর একটা লাইফ চেঞ্জিং গেম নিয়ে, যেখানে আমি টেন্স সংক্রান্ত বেশ কিছু এক্সারসাইজ আপনাদের করাবো, লাইক সাম গেমস। আর এই প্র্যাকটিসগুলো অবশ্যই করবেন। খুব শিগগিরই আর একটা ভিডিওতে মিট করছি। খুব ভালো থাকবেন।